হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নেল। ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 9-এ আজকে আমরা কথা বলবো মীরা নায়ার পরিচালিত, ইরফান এবং তাব্বু অভিনীত দ্য নেমসেক ছবিটাকে নিয়ে। বাংলা এবং ইংরেজি ভাষার ছবি এটা, যেহেতু ক্যারেক্টারগুলো বাঙালি যে কারণে বাংলা ভাষার ব্যবহার ছবিতে দেখা যায়, মূলত এটা একটা ইংরেজি ভাষার ছবি। ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে পরিচালক এই সিনেমাটাকে নির্মাণ করেছেন। গল্পটা সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোট করে বলি, 4জন মেম্বারের একটা পরিবারের গল্প আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন। বাবা, মা, ছেলে এবং মেয়ে। মেয়ের ক্যারেক্টারটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাকি তিনটে ক্যারেক্টার, বাবা, মা এবং ছেলে, এই তিনটে ক্যারেক্টার কিন্তু প্রচন্ড বেশি গুরুত্বপূর্ণ এই ছবির ক্ষেত্রে। বাবার ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন ইরফান এবং মায়ের ক্যারেক্টারটা প্লে করেছেন তাব্বু। ইরফান এবং তাব্বুর সম্বন্ধ দেখে বিয়ে হচ্ছে, সেখান থেকে ছবিটা শুরু হয় এবং তাদের জীবনের পরবর্তী যে 25-30 বছর, সেটাই এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন, যেখানে ছেলেটার ক্যারেক্টারটা প্রচন্ড বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার ক্যারেক্টারের মধ্যেও কিন্তু একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই। এখন এই ছবিটার যেটা সবচেয়ে ভালো দিক, যেটা আমাকে খুবই অবাক করেছে, বুঝতেই পাচ্ছেন, আমি গল্পটা বলতে বলতে আপনারা বুঝে গেছেন যে এই যে একটা সিনেমার মধ্যে কয়েকটা মানুষের 25-30 বছরের জীবন দেখানো, এটা খুব কঠিন কাজ। এটা যখনই করতে হয় তখনই রাইটারকে একটা জিনিস করতেই হবে, যে টাইম জাম্প। মানে এই সময়ের একটু গল্প দেখালাম, 5 বছর কেটে গেল, আবার একটু গল্প দেখালাম, আবার 5 বছর কেটে গেল, তারপর একটু গল্প দেখালাম। এইভাবে গল্পটা ক্রমাগত এগোতে থাকে, মুভ করতে থাকে। এবার এরকম করলে কি হয়, ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে এই সমস্যাটা আপনারা দেখতে পাবেন, ছবিটা খুবই ইভেন্ট ভিত্তিক মনে হয়। ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা খুব একটা রিলেট করতে পারি না, খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় না, একটা কানেকশন যে তৈরি হয়ে যাওয়া ক্যারেক্টারগুলোর সঙ্গে, সেটা হয় না। এই ছবির যিনি স্ক্রিন প্লে রাইটার সুনি তারাপরে ভালা, তার প্রশংসা কিন্তু এখানে করতেই হবে। তার রাইটিং এত ভালো, সিনগুলোকে তিনি এত যত্ন করে লিখেছেন। মানে এই ছবিটা দেখতে দেখতে দর্শক হিসেবে আমি এটাই অনুভব করেছি, যে একটা ক্যারেক্টারকে দর্শককে চেনানোর জন্য, বোঝানোর জন্য, ক্যারেক্টারটা যাবতীয় বৃত্তান্ত জানানোর জন্য একটা, দুটো, তিনটে সিনই কিন্তু এনাফ। প্রচুর সিন সেটার জন্য দরকার নেই, যদি রাইটার এনাফ স্কিলফুল হয় যে দুটো তিনটে সিনেই সে যাবতীয়টা দর্শককে বুঝিয়ে দিতে পারবে। দুটো তিনটে সিনেই কিন্তু একটা ক্যারেক্টারের সম্পর্কে সবটা বোঝা যায়, তার মন, তার মানসিকতা, সে কী কাজ করতে পারে, সে কী কাজ করতে পারে না, তার বিশ্বাসগুলো সবটা বোঝা যায়। বা দুটো ক্যারেক্টারের মধ্যে সম্পর্ক কীরকম, স্বামী স্ত্রীর সম্পর্ক, তাব্বু এবং ইরফান। একটা সিন রয়েছে যেখানে তাব্বু রাগ করেছে এবং দরজা দিয়ে ঢুকে গেছে কাঁদছে, এবং ইরফান বাইরে থেকে বলছে আমার অসীমা, বোকা অসীমা, ঠিক সংলাপগুলো এইরকমই। এবং সেই জায়গাটা পাগলি বলে ইরফান তাব্বুকে, সেই সিনটা এত বিউটিফুল। মানে আপনি ওই সিনটাতেই বুঝে যাবেন যে এই স্বামী স্ত্রী তাদের কেমিস্ট্রিটা কীরকম। মানে তারপরে আর অন্য কোনো সিন দরকার নেই ওদের মধ্যে সম্পর্কটাকে ডেভেলপ করার জন্য, ওই একটা সিন এনাফ। একটা সিন রয়েছে যেখানে ইরফানের নাইটমেয়ার হচ্ছে এবং তার পরবর্তীতে তাব্বু তাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে। তার পরবর্তীতে আমরা ছবিতে একটা সিন দেখতে পাচ্ছি যেখানে তাব্বুর বাবা মারা যাচ্ছে এবং সেখানে ইরফান তাকে জড়িয়ে ধরে সামলাচ্ছে। এই একটা আধটা সিন এবং সেখানে তাব্বু এবং ইরফানের যে পারফরমেন্স, স্পেশালি আমি এখানে ইরফানের কথা বলবো। তাব্বু একজন অসাধারণ অভিনেত্রী, সে ফাটিয়ে কাজ করেছে, কিন্তু ইরফানের কাজ এত বেশি নুয়ান্সড। আপনারা বুঝতেই পারছেন, 25-30 বছর আমরা লাইফে দেখতে পাচ্ছি তার। এবার একটা ক্যারেক্টারের এতটা জার্নি যখন দেখানো হচ্ছে, অর্থাৎ তাকে বিভিন্ন এজ প্লে করতে হচ্ছে, একটাই ক্যারেক্টারের বিভিন্ন এজ, এবং সেখানে সাটেল যে পরিবর্তনগুলো, যে একটা এজে ওর কথা বলা, ওর দাঁড়ানো, সবটাই অন্যরকম, ওর তাকানো, বা কেউ একটা কথা বলছে সেটাকে রিসিভ করে একটা জবাব দেওয়া, সবটাই অন্যরকম। এবং যখনই ক্যারেক্টারটার বয়স হয়ে যাচ্ছে তখন পারফরমেন্সে সেই চেঞ্জগুলো আসতে থাকছে, তখন ক্যারেক্টারটা দাঁড়ানো, তাকানো, কথা বলা সবটা বদলে যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই ছবিটাকে অন্য লেভেলে নিয়ে চলে যায়। মানে এই পারফরমেন্সগুলোই কিন্তু কোথাও একটা, এই যে আমি বলছি যে আপনি কোথাও বুঝতেই পারবেন না প্রবলেমটা, যে ক্যারেক্টারের সঙ্গে কানেকশন হচ্ছে না, রিলেট করতে পারছি না, কারণ টাইম জাম্প করছে। একবার একটা সময়ের গল্প দেখানো হচ্ছে, তারপর 5 বছর জাম্প করে গিয়ে আবার একটা সময়ের গল্প দেখানো হচ্ছে, 3-4টে সিন দেখানো হলো, আবার 5 বছর জাম্প করে গেল। এইটার জন্য কোনো প্রবলেমই ছবিটা দেখতে দেখতে ফিল করা যায় না, কারণ পারফরমেন্স এত ভালো, সিনগুলোকে লেখা এত ভালোভাবে। আর এই ছবিটার মধ্যে দুটো জিনিস রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে ট্রেন, একটা ট্রেন দুর্ঘটনা থেকেই ছবিটা শুরু হয় এবং গোটা ছবি জুড়েই আপনি বারবার ট্রেন দেখতে পাবেন, এবং সেই ট্রেনগুলো কিছুটা সিগনিফাই করছে। ভালো করে লক্ষ্য করলে আপনারা সেটা বুঝতে পারবেন। আমি এখনই বলতে পারছি না, কারণ সেক্ষেত্রে ছবির কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস, কিছু কি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করতে, যারা ছবিটা দেখেনি তাদের জন্য স্পয়েল হয়ে যাবে। আমি এটুকুই বলতে পারি, অপু ট্রিলজির ক্ষেত্রে সত্যজিৎ রায়ের আপনারা দেখবেন 3টে ছবি জুড়েই অপুর সঙ্গে ট্রেনের একটা নিবিড় সম্পর্ক, সেটা কখনো ভালো অর্থে, কখনো সেটা খারাপ অর্থে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। অপু ট্রিলজির একদম শেষ ছবিতে আপনারা দেখতে পাবেন অপুর সংসারে, সেখানে দেখবেন দাদু টয় ট্রেন হাতে ধরে রয়েছে এবং সৌমিত্র চট্টোপাধ্যায় তার ছেলে
ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। তো সেই রকমই কিন্তু আমরা এখানেও দেখতে পাই। এবং তার সঙ্গে সঙ্গে জুতো, শুজ, এটাকেও কিন্তু রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। একদম শুরুতে সিনেমাতে একটা সিন রয়েছে যেখানে তাব্বু ইরফানের জুতোতে নিজের পা গলায়, তারপর সম্বন্ধ দেখা হচ্ছে যে ঘরে ইরফান এবং তার পরিবার এসে বসে রয়েছে, তাব্বুর বাবা মা বসে রয়েছে, সেই ঘরে তারপরে ঢোকে এবং তারপর পাকা কথা হয়, তাদের বিয়ে হয় এবং তাব্বুকে নিউ ইয়র্কে চলে যেতে হয়, কারণ নিউ ইয়র্কেই ইরফান চাকরি করছে এবং নতুন একটা জীবন, সম্পূর্ণরূপে একটা বৈবাহিক জীবন, সেটার তো একটা নতুনত্ব রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা সম্পূর্ণ নতুন শহর, কলকাতার জীবনটাকে ছেড়ে তাব্বুকে চলে যেতে হচ্ছে। ইরফানের যে জীবনটা সেটাতে পা গলাতে হচ্ছে, সেটা তো রিফ্লেক্ট করছে এই পার্টিকুলার জুতো পরার যে সিনটা তাব্বু, সেটার মাধ্যমে। এবং একদম শেষ ভাগের ছবিতে দেখতে পাবেন আপনারা ইরফানের যে ছেলে রয়েছে সে বাবার জুতোতে, ইরফানের জুতোতে পা গলা। এই যে পার্টিকুলার সিনটার কথা বলছি, ছেলের বাবার জুতোতে পা গলানো, সেই সিনটা সিনেমাতে এমন একটা জায়গাতে আসছে, সেটা একটা ট্র্যাজিক জায়গা। আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না, কিন্তু তার আগে অবধি ছেলেটা সম্পূর্ণ একরকম ছিল, তার নিজের কালচারের ওপরে অতটা বেশি আস্থা বা অতটা বেশি রেসপেক্ট একেবারেই ছিল না। সে তো মানুষ হয়েছে আমেরিকাতে, বড় হয়েছে আমেরিকাতে, যে কারণে তার সব কিছুই খুবই আমেরিকান, তার কোনো কিছুই ইন্ডিয়ান বা বাঙালির মতন একেবারেই নয়। কিন্তু যখন একবার সেই ট্র্যাজেডিটা তার সঙ্গে হচ্ছে, তার পরবর্তীতে ওই জুতোতে পা গলানোর পরবর্তীতে সে মানুষ হিসেবে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে। এবং এই ছেলেটার ক্যারেক্টারটা যেটা প্লে করেছেন কার্ল পেন, যিনি একটা অসাধারণ পারফরমেন্স ছবিতে দিয়েছেন, দারুণ কাজ করেছেন, তার যে ট্রান্সফরমেশনটা সেটা দেখবার মতন। মানে ছেলেটার ট্রান্সফরমেশনটা এই ছবিটার বোধহয় সবচেয়ে ভালো দিক। ছেলেটার ক্যারেক্টারটা সবচেয়ে ভালোভাবে লেখা। ইরফানের ক্যারেক্টার, তাবুর ক্যারেক্টার, তাদের থেকেও উপরে কোথাও একটা ছেলেটার ক্যারেক্টারটা চলে যায় ছবিটার শেষ ভাগে, যেটা কিন্তু ছবিটা যখন আমি দেখা শুরু করেছি আমি ভাবিনি যে কখনো পসিবল হবে। বাবার সঙ্গে ছেলের একটা গাড়ির মধ্যে সিন রয়েছে যেখানে বাবা বলে যে ছেলের নাম কেন গোগল রাখা হয়েছে, এবং ছেলের নাম গোগল রাখা হয়েছে সেটাকে নিয়ে একটা বিশাল বড় জীবনে কনফ্লিক্ট রয়েছে, একটা ইন্টারনাল কনফ্লিক্ট ছেলেটার ক্যারেক্টারটার। কারণ আমেরিকাতে এরকম একটা অদ্ভুত নাম, কেন এরকম একটা নাম, সেই নামটা কেন ইরফান রেখেছে ছেলের, সেটার যখন ব্যাক স্টোরিটা বা রিজনটা ছেলেকে জানানো হয়, সেই সিনটা আপনারা খালি দেখবেন। সেই সিনটা যারা একবার ছবিটা দেখবে তাদের চিরকালই কিন্তু ওই পার্টিকুলার সিনটা মনে থেকে যাবে। আরও একটা সিন রয়েছে ইরফান এবং তাব্বুর মধ্যে, ভিক্টোরিয়াতে শ্যুট করা যে সেই সিনটা, সেখানে বলে আমেরিকান ওয়েতে তুমি আমাকে চাও যে আমি তোমাকে আই লাভ ইউ বলি, তাব্বু ইরফানকে বলে, এবং সেখানে ইরফান বলে হ্যাঁ। মানে সেই সিনগুলো এত বেশি সুন্দর, এত বেশি রিয়েল, মানে আমার মনে হয় না যে রিয়েলিটিতেও কোনো কিছু এত সুন্দর হতে পারে, মানে ছবিতেই বোধহয় এত সুন্দর কোনো কিছু হতে পারে। মানে আমি জানি না ঠিক কীভাবে জিনিসটাকে এক্সপ্লেন করব। ইরফানের ক্যারেক্টারটা, তার পারফরমেন্স এই ছবিতে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। মানে ইরফানের এই ক্যারেক্টারটা যে একবার ছবিটা দেখে ফেলবে, ইরফানকে সে হয়তো চেনেও না, সে হয়তো ইরফানের ব্যাপারে কিছু জানেও না, হয়তো একটা উগান্ডাতে বসে দেখছে ছবিটা, কিন্তু ইরফানকে সে কোনোদিন ভুলতে পারবে না। এই ক্যারেক্টারটি এমন, পারফরমেন্সটাই এমন। আর এত সাটেল স্টোরি টেলিং, মানে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু একটুখানি জিনিসটাকে চড়া সুরে নিয়ে গিয়ে একটা মেলো ড্রামা অহেতুক, যেটা রিয়েলিটিতে হয় না সেটাকেই দেখিয়ে দেওয়া। আমরা তো দেখতেই পাচ্ছি বাংলা কন্টেন্টে বিভিন্ন সেই জিনিসটাই হয়ে থাকে, সেটা সিনেমা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম হোক, সেটাই আমরা দেখতে পাই। এখানে কিন্তু সেটা নয়। মানে ছেলে একটা অন্য মেয়েকে ভালোবেসে ফেলছে, একটা বিদেশি মেয়ে, এবং সেটাকে নিয়ে তাবুর ক্যারেক্টারটা খুব একটা খুশি নয়, কারণ তাবুর ক্যারেক্টার চায় যে বাঙালি বা ভারতীয়কেই বিয়ে করুক। সেটাকে নিয়ে যে কনফ্লিক্ট মা ছেলের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এত সাটেলভাবে সেটাকে হ্যান্ডেল করা হয়েছে, দেখতে দারুণ লাগে। বাঙালির বিয়ে, বাঙালির শ্রাদ্ধ এত অথেন্টিকভাবে, এত রিয়েলভাবে এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। মানে আমি অন্ততপক্ষে আর অন্য কোনো ছবিতে বাঙালির বিয়ে, বাঙালির শ্রাদ্ধ এত অথেন্টিকভাবে, এত রিয়েলভাবে মানে তুলে ধরতে দেখিনি কোনো পরিচালককে। এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা ডেপিকশন হয়েছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। এবং জিওগ্রাফিটা, মানে যখন ছবিটা, গল্পটা কলকাতাতে রয়েছে, যখন ক্যারেক্টারগুলো কলকাতাতে রয়েছে, তখন কলকাতাকে এত বিউটিফুলি তুলে ধরা হয়েছে। মানে কলকাতাকে যেভাবে দেখানো হচ্ছে, সেটা গঙ্গা হোক, সেটা ব্রিজ হোক, হোয়াট এভার, কিংবা একটা বাসে করে ক্যারেক্টাররা জার্নি করছে, সেটাকে যেভাবে দেখানো হয়েছে এত রিয়েল, সেটা একদম মনে হয় যে হ্যাঁ সত্যিকারের কলকাতাকেই দেখছি। আবার যখন নিউ ইয়র্ক, সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আচ্ছা নিউ ইয়র্কেই এই ক্যারেক্টারগুলো রয়েছে। তো জিওগ্রাফিটা ছবির মধ্যে যেভাবে উঠে এসেছে সেটার প্রশংসা করতে হয়। এবং টাইটেল কার্ড, মানে ছবিটা যখন শুরু হচ্ছে, নামগুলো দেখানো হচ্ছে, আপনি তখনই বুঝতে পারবেন যে কিছু একটা ভালো সম্ভবত এই ছবিতে আপনাকে অফার করা হতে চলেছে। মানে টাইটেল কার্ডটাই এত সুন্দরভাবে ডিজাইন করা। এবং ছবির মধ্যে আপনারা যদি তাবুর ফার্স্ট শটটা দেখেন, সেখানেও সে রেয়াজ করছে, এবং একদম যে ক্লোজিং ইমেজটা তাবুর, সেখানেও কিন্তু সে রেয়াজ করছে। দিলীপ কুমারের 1958 সালের সিনেমা ইয়াহুদির গান ইয়ে মেরা দিওয়ানাপন হে, যে গানটা মুকেশের, সেই গানটাকে এই ছবির মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং খুব সুন্দর একটা জায়গাতে ব্যবহার করেছে। গানটা যায় আর কি সেই পার্টিকুলার জায়গার সঙ্গে। এবং এই গানটা আপনারা যারা সিনেমা হলে সিনেমা দেখতে যান, তারা ডেফিনেটলি দেখে থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজকে একটা আন্ডারগার্মেন্টসের অ্যাডভার্টাইজমেন্ট করতে, সেখানে যে গানটা বাজে ইয়ে মেরা দিওয়ানাপন হ্যাঁ, সেই গানটাকে কিন্তু ইউজ করা হচ্ছে। এবং এই ছবির মধ্যে যে ভার্সনটা রয়েছে সেটাই কিন্তু হলে ওই অ্যাডভার্টাইজমেন্টে চলে।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট ছবিটার ক্লাইম্যাক্সে যে একটা বিশাল কোনো ইভেন্ট ঘটে যাচ্ছে যেটার জন্য আপনি একদম নড়ে চড়ে বসবেন এরকম কোনো কিছু নয়, কিন্তু আপনাকে কিন্তু একটা জীবন দেখানো হচ্ছে এবং সেটা একদম যে পেসে ছবিটা শুরু হয় ছবিটা সেই পেসেই কিন্তু এগোতে থাকে এবং ইভেন্টগুলোকে খুব যে একবারে রং চড়িয়ে কোনো টুইস্ট আকারে না, বেশ কিছু জায়গাতে কিন্তু শকিং ফ্যাক্টর রয়েছে, কিছু এমন ইভেন্ট ঘটেছে যেগুলো আনএক্সপেক্টেড, কিন্তু সেটা কিন্তু টুইস্ট আকারে ইউজ করা হচ্ছে না। ক্লাইম্যাক্সটাও কিন্তু একদম সিম্পলভাবে ছবিটা এন্ড হয়, কিন্তু যেখানে গিয়ে ছবিটা এন্ড হয় ক্যারেক্টারগুলোর লাইফ যেখান থেকে শুরু হয় এবং যেখানে গিয়ে শেষ হয় সেই ট্রান্সফরমেশনটা নিয়ে আপনি যখনই একবার ভাববেন আপনার মনে হবে যেটা কি অসাধারণ একটা সিনেমা। পোয়েটিক, পিসফুল, অ্যাট দ্য সেম টাইম ইন্সপিরেশনাল। এই ছবিটা আমার বিশ্বাস যারা একবার দেখবে তাদের বাকি জীবনটা এই ছবিটা কিন্তু মনের মধ্যে কোথাও একটা কোণে হলেও জায়গা করে ডেফিনেটলি রাখবে। এই ছবিটা কিন্তু কখনো ভুলে যাওয়ার নয়। যারা একবার দেখে ফেলবে, হঠাৎ করে একটা কোনো পোস্ট ফেসবুকে একটা কোনো লেখা এই ছবিটাকে নিয়ে সামনে চলে এলে শেয়ার করতে কিন্তু সে বাধ্য হবে, কারণ একটা ফিলিংস, একটা অ্যাটাচমেন্ট, কিছু একটা মনের জায়গায় মানে এই ছবিটা থাকবেই থাকবে। এই ছবিটা মানে অনন্য একটা ছবি, অসাধারণ একটা ছবি। আমি এক্সপ্লেন করতে পারবো না যে এই ছবিটা যখন আমি দেখা শেষ করেছি আমি ঠিক কী ফিল করেছি, আমি জানি না, ঠিক এক্সপ্লেন করার মতন নয়। ছবিটা শেষ ভাগটা বিশেষ করে মানে সেই জায়গাটাকে নিয়ে না কিছু বলবার নেই, ওটা ফিল করবার জায়গা, ওটা বলবার জায়গা নয়, বলে বোঝানোর জায়গা নয়, কোনো মানে যে এইটা করেছে ডিরেক্টর, সেটা করেছে রাইটিংয়ে বিশাল একটা পারফরমেন্স, এসব নয়। মানে ওই জায়গাটা খুবই খুবই নিজস্ব, ওটা খুব পার্সোনাল। এবার সেই পার্সোনাল জায়গাটা মানে ওটা আপনার জন্য খুব পার্সোনাল হবে, ওটা এক্সপ্লেন করার মতো নয়। আপনি দেখলে, আমি দেখলে শুধুমাত্র আলোচনা করতে পারবো যে কী সুন্দর, না কেন সুন্দর এটা আলোচনা করতে পারবো না। আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।